সিনেমার গল্পকেও হার মানায় মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ড। প্রতিবেশীর লালসার শিকার হয়ে গেল প্রাণ। হত্যার পর দেহ থেকে বিচ্ছিন্ন করা হয় মাথা। অভিযুক্ত ও তার স্ত্রী আটক। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে পারে নবম পে স্কেল। 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সরকারের। নিম্ন মধ্যম আয়ের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়া নিয়ে আলোচনা। খুলনা মেডিকেল হাসপাতালে বিস্ফোরণ আতঙ্ক। মুহূর্তেই স্টোররুম থেকে ছড়িয়ে পড়ে আগুন। সরিয়ে নেয়ার সময় এক রোগীর মৃত্যু। আওয়ামী লীগের ফেরা নিয়ে মাহফুজ আলমের বিস্ফোরক মন্তব্য। মবস্টারদের হিরো বানানোর মধ্য দিয়েই ফেরে লীগ। অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে সমালোচনা। 3 বিভাগে ঝড় বৃষ্টি নিয়ে মিলল নতুন বার্তা। সংশ্লিষ্ট নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত জারি। আবহাওয়া অফিসের বিবৃতি। স্কুল শেষে বাসায় ফেরার পথে প্রতিবেশীর লালসার শিকার হল 7 বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তার। নিজ ফ্ল্যাটে ঢোকার আগেই বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হয় শিশুটি। গলা কেটে হত্যা করা হয় তাকে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের 7 নম্বর সড়কের 39 নম্বর বাড়ির 3 তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। পুলিশ ও পরিবার জানায় রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলে 2য় শ্রেণীতে পড়ত। তার বাবা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন, মা গৃহিণী। তাদের 2 মেয়ের মধ্যে রামিসা ছোট। পরিবারটি প্রায় 17 বছর ধরে পল্লবীর ওই বাড়িটিতে বসবাস করছে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে বড় বোনের সঙ্গে রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল। তবে হঠাৎই রামিসাকে পাওয়া যাচ্ছিল না। শিশুটিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে মা পাশের ফ্ল্যাটের দরজার বাইরে রামিসার পায়ের একটি জুতা পরে থাকতে দেখে সেই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েন। তবে অনেক সময় হলেও দরজা খুলছিল না কেউ। এতে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বন্ধ দরজা ভেঙে পুলিশ বাসায় ঢুকে অভিযুক্ত সোহেল রানার ঘরে রক্ত দেখতে পায়। এরপর প্রথমে খাটের নিচে এক কোনায় থাকা বালতি থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ পাওয়া যায়, আর বাথরুম থেকে মেলে তার খণ্ডিত মাথা। এ সময় সোহেলের স্ত্রী শম্পাকে রান্নাঘরে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। তবে তার আগেই পালিয়ে যান অভিযুক্ত সোহেল। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির যুগান্তরকে বলেন, ভুক্তভোগীর পাশের ফ্ল্যাটেই থাকত ঘাতক মাদকাসক্ত সোহেল। 2 ফ্ল্যাটের মাঝখানে ফাঁকা জায়গা থেকে সোহেল শিশুটিকে টেনে রুমের মধ্যে ঢুকিয়ে নেয়। পরে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে। ধর্ষণের পরই শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো এলাকায় নেমে এসেছে আতঙ্ক ও শোকের ছায়া। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই ছিল। এ পরিস্থিতিতে সরকার ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত কমিটি নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করবে। পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে পারে। তবে একবারে পুরো সুবিধা না দিয়ে 3 ধাপে এটি বাস্তবায়ন করা হবে। প্রথম 2 অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের মূল বেতন 50% করে বাড়ানো হবে। তৃতীয় বছরে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা যুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একসঙ্গে সব সুবিধা চালু করলে সরকারের উপর বড় আর্থিক চাপ তৈরি হবে। তাই রাজস্ব সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, নবম পে স্কেলের আওতায় শুধু প্রশাসন ক্যাডার নয়, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগের কর্মচারী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা থাকতে পারে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশের অনুমোদনের পর জানা যাবে। এছাড়া নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি পেনশনভোগীদের পেনশনও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
হঠাৎ বিস্ফোরণের শব্দ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহতা। রোগী ও স্বজনদের মধ্যে শুরু হয় আতঙ্ক, ছোটাছুটি ও হুড়োহুড়ি। জীবন বাঁচাতে যে যেভাবে পারেন হাসপাতালের বাইরে বের হতে থাকেন। এমন চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। বুধবার ভোর 5:30টার দিকে খুমেক হাসপাতালের 4তলা ভবনের তৃতীয়তলায় পুরাতন আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ শুরু করে এবং প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের 1 নম্বর আইসিইউতে থাকা 15 জন রোগীকে দ্রুত অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। এ সময় একজন রোগীর মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ জানান, ভোর 6টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে বয়রা স্টেশন থেকে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দেয়। মোট 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সব গেটে তালা দেওয়া ছিল, সেগুলো ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে তাদের। আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল। আওয়ামী লীগ রাজনৈতিক দলের আগে একটি ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বেই ঈমান আবার ফিরে এসেছে। এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ব্যাক করেছে দেখো নাই শিরোনামে দেওয়া পোস্টে মাহফুজ আলম লিখেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐক্যমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন ও হতাশ করা হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন অন্তর্বর্তী সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো। যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামায়াত, বিএনপি বা লীগের ছুপাতালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। সেই পোস্টে মাহফুজ আরও লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মুসলিমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন এদেশে কাওয়ালি ইনকিলাব কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলার মহারম্ভ হয়েছিল। লীগ সেদিন ব্যাক করেছিল যেদিন কালচারালি ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে যোদ্ধাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। রাজধানীতে সকাল থেকে রোদের তেজ খুব বেশি না থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি কমছে না। আকাশে কিছুটা মেঘ থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বেশিরভাগ সময় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে রাজধানীতে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 87%। দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত 24 ঘন্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তবে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোরের বিভিন্ন খামারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে অভয়নগর উপজেলার পারিবারিক খামারে বেড়ে ওঠা বিশাল আকৃতির একটি ষাঁড় আলোচনার জন্ম দিয়েছে।
উপজেলার ডাঙ্গামশিহাটি গ্রামের খামারি নিরঞ্জন পারের খামারে বেড়ে উঠেছে ৩৫ মন ওজনের বিশাল ষাঁড় নেইমার। ফ্লেকে ভি জাতের শিংবিহীন এই ষাঁড়টির উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। ষাঁড়টির ওজন প্রায় ১৩০০ কেজি বা ৩৫ মন। ষাঁড়টির মাথার সামনের বিশেষ চুলের স্টাইল ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের মতো হওয়ায় আদর করে এর নাম রাখা হয়েছে নেইমার। খামারি জানান ৩ বছর ধরে সন্তানের মতো যত্নে লালন পালন করা হয়েছে ষাঁড়টিকে। খাওয়ানো হয়েছে খৈল, ভুসি, খড়, ভুট্টার গুঁড়া, সবুজ ঘাস ও খুদের ভাতের মতো সাধারণ খাবার। আমার ছেলে এর নাম রেখেছে নেইমার। একে সাধারণ খাবার দেওয়া হয়, খৈল, ভুসি, ভুট্টার গুঁড়ো, খুদের ভাত, কোনো ফিড জাতীয় খাবার একে খাওয়ানো হয় না। দাম আমরা ধার্য করছি ১২ লক্ষ টাকা। সমাজের বিত্তশালী ব্যক্তিরা আপনারা আসুন, সামনে কুরবানি ঈদে আমরা বিক্রি করব সেই আশা করছি। বিশাল আকৃতির হলেও স্বভাবে শান্ত হওয়ায় দড়ি ছাড়াই খামারের আশপাশে ঘুরে বেড়ায় নেইমার। আসন্ন কোরবানি উপলক্ষে গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা। এবারের ঈদে জেলার ৮টি উপজেলায় কুরবানির জন্য প্রায় ১,১৭,০০০ পশু প্রস্তুত করা হয়েছে। অনেক খামারি প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার খাইয়ে বড় আকারের পশু তৈরি করেছেন। তবে হাটে ওঠার আগেই অভয়নগরের নেইমার জেলা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।